শুভ সকাল সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ঢাকা কলেজে আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ত্রিনাথ সিংহ, প্রভাষক, রসায়ন বিভাগ। আজকে আমরা তোমাদের সাথে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা এর আগে রসায়নের সিনিয়র দুইজন স্যারের ক্লাস পেয়েছো এবং সেখানে কিভাবে কেমিস্ট্রি পড়তে হবে, সিলেবাস কতটুকু, এসএসসির সাপেক্ষে এইচএসসির তুলনা, সব কিছু ওখানে তোমাদের ডিটেল দেওয়া হয়েছে। তো যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এ কারণে স্বাভাবিকভাবেই আমরা একটু অন্য কথাবার্তা বা পড়ার বাইরে অন্য আলোচনা করব। তাহলে তোমাদের সাথে প্রথম আমার যেটা কথা সেটা হচ্ছে, আমি বেশি কথা বলবো না। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কি করতে চাই, যেটা আমি করতে চাই, যেটা আমার পছন্দ, সেটা যেন আমি মন থেকে করি। এটা আমার প্রথম কথা। তুমি লেখাপড়া যদি পছন্দ করো, লেখাপড়া করে যদি তুমি আনন্দের সহিত করো, তাহলে তোমার লেখাপড়া ঠিক আছে। কিন্তু লেখাপড়া যদি তুমি কারো চাপে করো, টিচারের ভয় করো, বাবা মায়ের ভয় করো, তাহলে এই লেখাপড়া আনন্দপূর্ণও হবে না এবং সেই শিক্ষা তোমার খুব একটা কাজেও আসবে না। তাহলে আমি কি করতে আনন্দ পাই, আমি সেটাই করব। আমি ছবি আঁকতে ভালোবাসি, তাহলে ছবি আঁকবো। ছবি এমনভাবে আঁকবো যেন পৃথিবীর খুব কম মানুষ তোমার মতো ছবি আঁকতে পারে। আমি ফুটবল খেলতে চাই, ফুটবল ভালোবাসি, ফুটবল খেলবো। তাহলে ফুটবলকেই আমি আমার পেশা হিসেবে নিব এবং ফুটবল এমনভাবে খেলবো যেন পৃথিবীতে আমার একটা তোমার সুযোগ্য জায়গা হয়ে যায়। সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে আমি এমনটা মনে করি না। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সবাই বুয়েটে চান্স পাবে, সবাই মেডিকেলে যাবে, ব্যাপারটা এমন না। তুমিকে ক্ষুদ্র একটু আমি উদাহরণ দেই। মনে করো তোমাকে যদি আমি বলি যে তুমি চুল কাটা শেখো, নাপিত হও, তাহলে তুমি কি করবে? তোমার কাছে এটা হাস্যকর মনে হবে, স্যার আমাকে নাপিত হতে বলতেছে। তুমি যদি ইন্ডিয়ার জাভেদ হাবিবের দিকে তাকাও, জাভেদ হাবিব গর্ব করে বলে আমি একজন নাপিত। তাহলে জাভেদ হাবিবের কতটি এরকম সেলুন আছে? 550-র উপরে সেলুন আছে তার, এবং যেটা 115টি শহরে প্রতিষ্ঠিত। এবং তুমি যদি তার সেলুনের টোটাল অ্যাসেট এখন দেখো, সেটা হচ্ছে 300 কোটি টাকার উপরে হবে। কিন্তু সে কিন্তু একজন নাপিত, সে গর্ব করে বলে আমি নাপিত। তার অ্যাসেট দেখো, তুমি তার সুনাম দেখো। টমি মিয়ার নাম তোমরা অবশ্যই শুনছো। টমি মিয়া যখন তার 10 বছর বয়স, সে মৌলভীবাজার থেকে তার বাবা মায়ের সাথে লন্ডন গিয়েছিল। এই যে লন্ডনে সে গিয়েছিল, গিয়ে সেখানে সে একটা পার্ট টাইম জব নিয়েছিল 10 বছর বয়সী, হোটেলের থালা বাসন ধোয়ার কাজ। এই যে হোটেলের থালা বাসন ধোয়ার কাজ, তখনই টমি মিয়া সিদ্ধান্ত নিল যে আমি বড় হয়ে শেফ হব। এখন টমি মিয়ার কি নাম? ব্রিটেনে টমি মিয়াকে কি নামে চিনে? কারি কিং হিসেবে চিনে। তাহলে সে একজন রান্না করছে, রান্না করে সে ওয়ার্ল্ডে ফেমাস। তাহলে একজন চুল কেটে ওয়ার্ল্ডে ফেমাস। তাহলে কি শুধু ইঞ্জিনিয়ার হতে হবে, শুধু ডাক্তার হতে হবে, শুধু বিসিএস ক্যাডার হতে হবে? না। তুমি চিন্তা করো তো, মেসি, রোনাল্ডো, সাকিব আল হাসান, এরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো, তাদের যেটা তারা ভালো পারে সেটা থেকে, তাহলে কি হতো? তাহলে তোমাদের প্রতি আমার প্রথম উপদেশ যেটা, সেটা হচ্ছে তুমি যাই করো সেটা মন থেকে করো, যাই করো সেটা মন থেকে করো, এবং সেটাকে এমনভাবে করো যে পৃথিবীর খুব কম মানুষ যেন তোমার মতো করে এটা করতে পারে। পৃথিবীর কেউ যেন পারে না, সেটা আমি চেষ্টা করব। আমার মতো করে করতে পারবে না পৃথিবীর কেউ, অথবা আমি যেভাবে করব পৃথিবীর খুব কম মানুষ এভাবে আমার মতো করে করতে পারবে। তাহলেই তুমি প্রত্যেকটা জায়গা থেকে তুমি বিখ্যাত হতে পারবে। প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা পেশা থেকে তুমি বিখ্যাত হতে পারবে। তুমি তোমার যশ খ্যাতি অর্জন করতে পারবে। আর এই যশ খ্যাতির এই ব্যাপারটা হচ্ছে তোমার আপেক্ষিক। মানুষ কখন সফল, আমরা কখন তাকে একজন সফল মানুষ বলবো বলো? সফল মানুষ কখন হবে সে? সফল কখন সে, সফলতা কি, কিভাবে আসে, সেটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না। তোমাকে যদি আমি বলি তুমি এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছো, তাহলে কি তুমি সফল হয়ে গেছো? না। তুমি বুয়েটে চান্স পেয়েছো, তুমি কি সফল? কয়েকদিন আগে তুমি দেখো আবরার ফাহাদ হত্যায় যে ছেলেগুলো এখন ফাঁসির আসামি, যাদের রায় হয়ে গেছে, তারাও কিন্তু মেধাবী স্টুডেন্ট ছিল, আবরার ফাহাদের মতোই মেধাবী ছিল। একদিনের ভুলের কারণে তাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একদিনের ভুল। তার মানে প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং মৃত্যুর আগ পর্যন্ত সেটা। সফল কখন, এটা মানুষ একজন সফল কখন হবে এটা কেউ বলতে পারবে না। তার আমরা যদি মৃত্যুর দিন জানতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম যে আমরা কখন সফল অথবা কখন সফল না।
একজন অনেক বড় শিল্পপতি, অনেক বড় অফিসার, অনেক ভালো চাকরি করে, তার বাচ্চাটা ড্রাগ এডিক্টেড, তুমি কি তাকে সফল মানুষ বলবে? কেন বলবে না? সে তো বোর্ড স্ট্যান্ড করেছিল, সে তো ভালো জব করে, বাংলাদেশের 1 নম্বর জব করে, কিন্তু সে কি সফল কিনা? সফল না। কাজে সফলতার পিছনে ছুটতে হলে আমাকে প্রতিনিয়ত কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা প্রতিনিয়ত যদি আমি করি তাহলে আমি সফল হতে পারবো। আর যদি কোনো দিনের জন্য আমি এটা ছেড়ে দেই তাহলে ওই দিনের জন্য থেকে আমি ব্যর্থ হয়ে যাব। তাহলে সফলতা কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, এটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং তার সাথে তাল মিলাতে হবে। এবং ব্যাপারটা অনেকটাই আপেক্ষিক। তোমার চোখে যে সফল আরেকজনের চোখে সে সফল নাও হতে পারে। তাহলে এই আপেক্ষিক বা আপেক্ষিকতা এই বিষয়টা ফিজিক্সের সাথে রিলেটেড। তোমরা জানো বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এই আপেক্ষিকতা তত্ত্ব দিয়েছিলেন। আপেক্ষিকতা তার থিওরি পড়ে এক যুবক তাকে জিজ্ঞেস করছিলেন, আপনি যে আপেক্ষিকতা তত্ত্ব দিলেন, এই যে বলতেছেন আপেক্ষিকতা আসলে কি, আপেক্ষিকতাটা কি? আমি তো কিছুই বুঝি না আপনার থিওরি পড়ে। আইনস্টাইন তাকে বলছিলেন, দেখো তুমি এই গরমের মধ্যে তোমাকে যদি আমি রান্নাঘরে রান্না করতে বলি তখন তুমি কি করবে? রান্নাঘরে রান্না করবে। এবং 5 মিনিট অতিবাহিত হওয়ার মধ্যেই তোমাকে কি করতে হবে? তোমার কাছে মনে হবে যে আরে তুমি তো অনেক সময় ধরে রান্না করতেছো। 5 মিনিট অতিবাহিত হওয়ার মধ্যেই তোমাকে মনে হবে গরমের কারণে তুমি অনেক সময় ধরে রান্না করতেছো। কিন্তু এই একই ব্যক্তি, তুমি যুবক, তোমাকে যদি আমি একটি সুন্দরী মেয়ে দিয়ে বলি নদীর কাছে গিয়ে গল্প করো, 5 ঘন্টা গল্প করা হয়ে যাবে। তারপরে যদি তোমাকে বলা হয় যে চলে আসো, তোমার কাছে মনে হবে কি? মনে হবে আরে এই তো কেবল নদীর ঘাটে আমি বসলাম, এই তো কেবল বসলাম, এখনই চলে যাব। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি একই ব্যক্তি 5 মিনিট তোমার কাছে অনেক বেশি সময় মনে হয়েছে, অনেক সময়। 5 ঘন্টাকে তোমার কোনো সময়ই মনে হয় নাই। এই ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিকতা, এই ব্যাপারটাই আপেক্ষিক। এভাবে ওই যুবক আইনস্টাইন তার আপেক্ষিকতা বুঝিয়েছিলেন। এটা আমাদের বাস্তব জীবনেও ঘটে, আমরা বাস্তব জীবনেও এটা সবসময় দেখতে পাই। আমার বাবা দুর্নীতি করতেছে, দুর্নীতি করে সে অনেক টাকা আয় করতেছে। আমি জানি না বাবা আয় করতেছে, কিন্তু আমি যখন যেটা চাই বাবা দেয় আমাকে। আমি যখন তার কাছে বাইক চাইলাম সে 3 লক্ষ টাকায় বাইক কিনে দিল, আইফোন চাইলাম 1 লক্ষ টাকায় আইফোন কিনে দিল। আমি রোজ বাইরে খাবার খাই, আমার বাসায় অনেক গর্জিয়াস। আমি কি কখনো প্রশ্ন করছি বাবা এত টাকা তুমি কোথায় পাও, তোমার বেতন কত, আমাদের পিছনে যে এত খরচ করো এটার উৎস কি? আমি কিন্তু এটা প্রশ্ন করি না। কিন্তু এই একই ব্যক্তি আমি রাস্তার পাশে ফুটপাতের একটি ছেলে যখন ক্ষুধার তাড়নায় একটি পাউরুটি চুরি করে তার কাছে সততা দেখানোর জন্য, বিচার করার জন্য আমি হুমড়ি খেয়ে পড়ি। এবং সেখানে প্রতিযোগিতা হয় কার থেকে কে বেশি তাকে মারতে পারে। মনে হয় যেন তাকে যত বেশি মারা যাবে তত বেশি সফ হচ্ছে আমার, তত আমি বেহেশতের দিকে চলে যাচ্ছি। ব্যাপারটা এমন। তাহলে কোটি কোটি টাকা যেখানে চলে যাচ্ছে, তোমার নিকটজন করতেছে, তোমার পরিবারের লোক করতেছে, তখন তোমাকে সেটা কিছু মনে হয় না তোমার কাছে, তুমি ওটা দিয়ে ভরণ পোষণ করতেছো। কিন্তু পাউরুটি চুরির দায়ে তুমি তাকে মারতে যাচ্ছ, তার বিচার করতে যাচ্ছ। এই ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিক। কাজেই তোমাদের প্রতি আমার একটাই উপদেশটা হচ্ছে যে তুমি যে কাজই করো, মেডিকেলে চান্স পেতে হবে কথা নাই, কোনো ক্লাসে ফার্স্ট হতে হবে কোনো কথা নেই, ক্লাসে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই, গোল্ডেন পেতে হবে দরকার নাই বাবা। গোল্ডেন পে, ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট, সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট, এরা পৃথিবীতে কিছু করে নাই, কোনো রেকর্ড নাই। এরা পৃথিবীতে সর্বোচ্চ যেটা করছে ভালো এমপ্লয়ি হয়েছে, ভালো চাকরিজীবী। তুমি বিল গেটসের নাম শুনছো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তিনি কি বলছেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে ইঞ্জিনিয়ারিং 4টা কোর্সে ফেল করেছিল। তিনি বলছেন আমি 4টা কোর্সে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ফেল করেছিলাম এবং এ কারণে আমি হচ্ছি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আর যারা আমার বন্ধুরা সব সাবজেক্টে পাশ করেছিল ওরা মাইক্রোসফটের এমপ্লয়ি। তাহলে কি আমরা ফেল করব? স্যার আপনি কি আমাদের ফেল করতে বলতেছেন? না, তোমার মধ্যে অদম্য ইচ্ছা থাকতে হবে উপরে ওঠার। তুমি যদি আকাশে উঠতে চাও তাহলে উঠতে পারবে, আকাশে যদি তুমি উঠতে চাও তাহলে উঠতে পারবে। কিন্তু সেই চেষ্টাটা যে কোনো জায়গা থেকে করা যাবে। সেটার জন্য গোল্ডেন জিপিএ 5 দরকার নেই, ক্লাসে ফার্স্ট হওয়ারও দরকার নেই, বুয়েটে মেডিকেলে চান্স পেতে হবে এমনও কোনো কথা নেই। আমি সেটাই তোমাকে বোঝাতে যাচ্ছি। তাহলে তুমি যে কাজটাই করো সেটা এমনভাবে করো, আনন্দের সহিত করো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা তুমি এমনভাবে করো যেটা পৃথিবীর খুব কম মানুষ তোমার মতো করে করতে পারে। এটাই আমার আলোচনার বিষয়। কাজেই তোমাদের
কেমিস্ট্রিতে এবার আমি চলে আসি। কেমিস্ট্রিতে কিভাবে পড়তে হবে না পড়তে হবে সিনিয়র স্যার আলোচনা করছেন, সিলেবাসটা সম্পর্কে আলোচনা করছেন। এখন আমাদের আজকে টপিকটা দিয়েছি আমরা পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন। আচ্ছা বলো তো, রাসায়নিক বন্ধন, এই বন্ধন কারা তৈরি করবে? বন্ধন তো তৈরি করবে দুটি মৌল, দুটি অণু তৈরি করতে পারে, একটা অণুর মধ্যে দুটি পরমাণু করতে পারে। আচ্ছা আমি যদি পরমাণু না চিনি তাহলে বন্ধন কোন পরমাণু কিভাবে করবে আমি কিভাবে বুঝবো? এখন আমি একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে দিতে চাই, ছেলের উচ্চতা কত আমি জানি না, গায়ের বর্ণ কি জানি না, ছেলে কি করে আমি জানি না, মেয়েরও কোনো তথ্য নেই আমার কাছে। মেয়ে দেখতে ফর্সা না কালো, সে তার উচ্চতা কত, তার সে কি করে, তার লেখাপড়া কত দূর জানি না। তাহলে বলো তো তুমি ওই ছেলে মেয়ের বিয়ে দিতে পারবে কিনা? পারবে না। তাহলে ওই তারা বন্ধনে আবদ্ধ হতে হলে তাদেরকে আগে জানতে হবে। তাহলে মৌল দিয়ে যদি আমি বন্ধন তৈরি করতে চাই আগে আমাকে মৌলকে জানতে হবে। মৌল সম্পর্কে যখন আমার জ্ঞান থাকবে পর্যাপ্ত তখনই আমি এই মৌলের বন্ধন তৈরি করতে পারবো। তখন আমি মৌল দেখেই বলে দিতে পারবো কোন মৌল কেমন বন্ধন করবে, কে কোন বন্ধন করবে, কে কোন বন্ধন করবে না, এটা আমি বলে দিতে পারবো। তাহলে রাসায়নিক বন্ধন করার আগে আমাকে আগে মৌল চিনতে হবে। মৌল কোথায় সজ্জিত আছে? পর্যায় সারণীতে সজ্জিত আছে। তোমাদের যে স্যার প্রথম ক্লাস নিয়েছিলেন ডক্টর নাজমুল কবির স্যার পর্যায় সারণী নিয়ে ব্যাপক আলোচনা করছিলেন। আমি ওই পর্যায় সারণী নিয়ে আজকের তার আলোচনার বাইরে অল্প একটু আলোচনা করতে চাই। তাহলে পর্যায় সারণীর ইতিহাস স্যার সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছিলেন। এই পর্যায় সারণী কোথা থেকে আসছিল? পর্যায় সারণী প্রথম কার হাতে যাত্রা শুরু? এটা 1789 সালে বিজ্ঞানী ল্যাভয়েশিয়ের হাতে যাত্রা শুরু হয়। 1789 সালে ল্যাভয়েশিয়ের পরে ডোবেরেনিয়ার ত্রয়ী সূত্র, তারপরে আসে নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপরে আসে লুথার মেয়ার এবং ম্যান্ডেলিপের পর্যায় সারণী, তাদের থিওরি 1869 সালে। তাহলে কোথা থেকে আসছে? ল্যাভয়েশিয়ে, তারপরে আসছে ডোবেরেনিয়ার ত্রয়ী সূত্র, তারপরে আসছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপরে আসছে ম্যান্ডেলিপ এবং লুথার মেয়ার, এবং তার পরবর্তীতে এখানে যোগ হলো 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পরে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আর এগুলো নিয়ে তোমাদের আলোচনা করছেন। তাহলে এখন যে পর্যায় সারণী তুমি দেখতেছো এই পর্যায় সারণীটা কিভাবে, তার গঠনটা কেমন? তাহলে এটা পারমাণবিক সংখ্যার উপর প্রতিষ্ঠিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই পর্যায় সারণী কিন্তু এক এক সময় এক এক আকৃতি দেওয়া হয়েছিল তাকে। পর্যায় সারণীর আকৃতি এক এক সময় এক একটি ছিল। এটা কখনো সর্পিল আকার ছিল, কখনো ডাম্বেল আকৃতি দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা একটা স্ট্রাকচার দেখি যেটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। বর্তমানে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সর্বাধুনিক পর্যায় সারণী। এই সর্বাধুনিক পর্যায় সারণীর আকৃতিটা কেমন এবং একে বোর পর্যায় সারণী বলা হয় তোমরা জানো। এটায় 7টি পর্যায় আছে, 18টি গ্রুপ আছে। 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। এবং এই স্ট্রাকচারটা কোন বিজ্ঞানী থেকে আসছে? বিজ্ঞানী জ্যানেট। জ্যানেটের স্ট্রাকচার হচ্ছে এখন বর্তমান পর্যায় সারণী। আমরা যদি একটু দেখি বর্তমান পর্যায় সারণীটা, তাহলে দেখো বর্তমান পর্যায় সারণীটা এমন। এ হচ্ছে বর্তমানে পর্যায় সারণী। বর্তমানে যে পর্যায় সারণীটা আমরা পড়তেছি সে পর্যায় সারণীটা হচ্ছে এমন, যেটা জেনেটের স্ট্রাকচার। এখানে তার এই কলামগুলো হচ্ছে তার গ্রুপ। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 12, এটা 13, এটা 17, এটা 18। এবং পর্যায়গুলো আছে তাদের এই বরাবরে, অনুভূমিক বরাবরে 1, 2, 3, 4, 5, 6, 7। মজার ব্যাপার হচ্ছে এখানে তোমরা জানো 3 নং গ্রুপের 6 এবং 7 এখানে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট দুটি সারি আছে। এই ল্যান্থানাইট সারির মৌল কয়টা? ল্যান্থানাইট সারির মোট মৌল হচ্ছে 15টি, অ্যাক্টিনাইট সারির মৌল হচ্ছে 15টি। প্রথম যে পর্যায় সারণী দেওয়া হয়েছিল সেখানে এই 15টা ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টা মৌল দেওয়ার পরে তারপরে 4 নং গ্রুপ শুরু হয়েছিল। অ্যাক্টিনাইট থেকে লরেনসিয়াম পর্যন্ত দেওয়ার পরে 15টি মৌল, তারপরে 4 নং গ্রুপ শুরু হয়েছিল। তার মানে 3 নং গ্রুপ এ পর্যন্ত লম্বা ছিল, এরপরে 4 নং গ্রুপের পরে আরো চলে গেল। এটা যখন দেওয়া হলো তখন দেখা গেল যে আরে পর্যায় সারণীতে এক পেজে আসতেছে না, পর্যায় সারণীতে এক পেজেই আসতেছে না। তখন তারা কি করলো, এই
3 নং গ্রুপের 6 এবং 7 এই দুটি পর্যায়ের মধ্যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এই মৌল দুটিকে, এই 15টি মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হলো এবং তাদেরকে ছোট করে দিয়ে 4 নং গ্রুপ এরপর থেকে শুরু করে একই পেজের মধ্যে পর্যায় সারণীকে আনা হলো। হচ্ছে পর্যায় সারণী, এভাবে স্ট্রাকচারটা চলে আসছে। এখন এই পর্যায় সারণীতে যদি তুমি খেয়াল করো তাহলে তার পর্যায় কয়টা? পর্যায় হচ্ছে তার 7টা। এখন 7টা পর্যায়ের ক্ষেত্রে তুমি দেখো তো, 7টা পর্যায়কে যদি আমি ভাগ করি, এটা হচ্ছে প্রথম পর্যায় এখানে শেষ, দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, এখানে তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায় থেকে 3 থেকে 12 নং গ্রুপের মৌলগুলো চতুর্থ পর্যায় থেকে শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে চতুর্থ পর্যায় আমাদের, এটা হচ্ছে পঞ্চম পর্যায়, এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়, এটা সপ্তম পর্যায়। তাহলে আমার মোট পর্যায় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এবার দেখো তাহলে পর্যায় হচ্ছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি পর্যায়। এই 7টি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ের দিকে তাকাও তুমি। প্রথম পর্যায়ে এখানে একটি মৌল আছে, এখানে একটি মৌল আছে, তাহলে প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা কত? প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা হচ্ছে 2। দ্বিতীয় পর্যায়ে এখানে দুটি গ্রুপ আছে, 1, 2, তার মানে দুটি, আর এখানে আছে 13 থেকে 18, এখানে আছে 6টি গ্রুপ, তাহলে 6টি, 6 আর 2 কত? 8। তৃতীয় পর্যায় সেম 8। চতুর্থ পর্যায়ে দেখো এখানে আছে দুটি এবং 1 থেকে 18 সকল গ্রুপে মৌল আছে চতুর্থ পর্যায়ে। তাহলে 1 থেকে 18 সকল গ্রুপে যখন মৌল আছে চতুর্থ পর্যায়ে আমার মৌল হবে কয়টা? 18টা। পঞ্চম পর্যায়ে সেম 18টি। ষষ্ঠ পর্যায়ে আমার মৌল হচ্ছে 1 থেকে 18 গ্রুপের মধ্যে প্রত্যেক গ্রুপে মৌল আছে, তবে একটি গ্রুপে 15টি মৌল আছে। তাহলে আমার মোট হচ্ছে 17টি গ্রুপে 17টি আর একটায় 15টি, তাহলে একটায় 15 যোগ 17 কতটি? 32টি মৌল। সপ্তম পর্যায়ে সেম 32টি মৌল একইভাবে আসছে। তুমি যদি যোগ করো তাহলে 118টি মৌল হবে। এই 118টি মৌল 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত, এখন পর্যন্ত 118টি মৌল যাকে পর্যায় সারণীতে জায়গা দেওয়া হয়েছে। 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট 118টি মৌল যাকে পর্যায় সারণীতে জায়গা দেওয়া হয়েছে। তাহলে দেখো পর্যায়গুলো কি? 2, 8, 8, 18, 18, 32, 32, 2, 8, 8, 18, 18, 32, 32। এই নাম্বারটা আমাকে মনে রাখতে হবে, এই নাম্বারটাকে আমরা কাজে লাগাবো সামনে। তাহলে দেখো এটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32 নাম্বারটা আমি লিখে রাখলাম, আমি মুখস্থ করে ফেলবো। 8 2 বার, 18 2 বার, 32 2 বার, 2 একবার। দেখো এই দুটি পর্যায়ে খুব বেশি মৌল আছে, এই কারণে এই দুটি পর্যায়কে আমরা বলবো অতি দীর্ঘ পর্যায়। কেমন পর্যায়? অতি দীর্ঘ পর্যায়। 18টি করে যে দুটি আছে একে বলবো দীর্ঘ পর্যায়। এদের সাপেক্ষে এটা হচ্ছে হ্রস্ব পর্যায়, ছোট পর্যায়, হ্রস্ব পর্যায়। আর এটা হচ্ছে অতি হ্রস্ব, খুবই ক্ষুদ্র, মাত্র দুটি মৌল আছে, অতি হ্রস্ব পর্যায়। এটা হচ্ছে অতি হ্রস্ব পর্যায়। তাহলে আমাদের পর্যায় সারণীতে মোট পর্যায় কয়টা? 7টা। 7টা পর্যায়ের মধ্যে দুটা পর্যায় আছে 32টি করে মৌল, অতি দীর্ঘ পর্যায়। দুটি পর্যায় আছে 18টি করে মৌল, বলবো দীর্ঘ পর্যায়। দুটি পর্যায় আছে 8টি করে মৌল, হ্রস্ব পর্যায়। একটি আছে 2টি মৌল, অতি হ্রস্ব পর্যায়। তাহলে পর্যায়ের মৌলগুলোর বিন্যাস কেমন? 2, 8, 8, 18, 18, 32, 32। এবার আসো, এই যে আমি 118টি মৌল, এখন এই 118টি মৌল সর্বাধুনিক পর্যায় সারণীতে কিসের উপর ভিত্তি করে তাদেরকে স্থান দেওয়া হয়েছে? সর্বাধুনিক পর্যায় সারণীতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে মূলত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ তাদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা চার্জ নিরপেক্ষ পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। যদি তাই হয়, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, তাহলে ইলেকট্রন সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস আসছে, তার উপর ভিত্তি করে সর্বাধুনিক পর্যায় সারণী প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করে? অরবিটালে প্রবেশ করে। গতদিন তোমাদের হামিদ স্যারের লেকচারে তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা স্যার আলোচনা করছেন, সেখানে তোমরা দেখছো অরবিটাল ছিল আমাদের 4টা, sp-d-f। তাহলে কোনো পরমাণুর সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে সেটা সেই ব্লকের অন্তর্ভুক্ত বলা হয়। এটা তোমাদের নাজমুল কবির স্যার আলোচনা করছিলেন। সেই অনুযায়ী আমাদের মৌলগুলো 4টা ব্লকে বিভক্ত ছিল, sp-d-f, 4টি ব্লক। এবার আমরা দেখব এই ব্লকগুলো কোথায় আছে এবং কোন ব্লকের মৌলের সংখ্যা কতটি। তাহলে আবার আঁকো পর্যায় সারণী। এই হচ্ছে আমার পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীর এখানে গ্রুপ 1, 2, 3, 12, 13, 17, 18। তাহলে আসো পর্যায়, এরপরে গ্রুপ 3, এখানে তুমি
ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায় দিতে পারো। ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়, এখানে ল্যান্থানাইট সারি, এখানে অ্যাক্টিনাইট সারি। 3 নং গ্রুপে মূলত ল্যান্থানাইট সারির যে 15টি মৌল এবং অ্যাক্টিনাইট সারির যে 15টি মৌল, এই দুটি মৌলকে মূল পিরিয়ডিক টেবিলে জায়গা দিয়ে বাকি মৌলগুলোকে ওই যে এক পেজে না আসার কারণে তাদেরকে নিচে জায়গা দেওয়া হয়েছে। তাহলে আমরা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটকে কি করব, মূল পিরিয়ডিক টেবিলে রাখবো এবং এদের যে বাকি মৌলগুলো তাদেরকে এই পর্যায় সারণীর নিচে স্থান দিব। তাহলে বাকি মৌলগুলো যদি দেখো তুমি, তাহলে দেখো ল্যান্থানাইট সারির পরবর্তী মৌল সেরিয়াম থেকে শুরু, এখানে লুটেশিয়াম পর্যন্ত শেষ। অ্যাক্টিনাইট সারির থোরিয়াম থেকে শুরু, এখানে লরেন্সিয়াম পর্যন্ত শেষ, লরেন্সিয়াম পর্যন্ত। তাহলে এদের পারমাণবিক সংখ্যা কত? এটা হচ্ছে 57, এটা 58 থেকে শুরু, 58 থেকে শুরু, এটা হচ্ছে 71, এটা হচ্ছে 89 থেকে শুরু, এটা হচ্ছে 90 পরে এটা 103-তে শেষ। এখন কেউ কেউ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট দুটিকে এখানে জায়গা দেন, এই জায়গায় 57 থেকে 71 এবং 89 থেকে 103 লিখে রাখেন। তোমার ইচ্ছা, তুমি কি করবে? তুমি ল্যান্থানাইট অ্যাক্টিনাইটকে এখানেও দিতে পারো, চাইলে এখানে 57 থেকে 71 লিখে ল্যান্থানাইটকে এখানেও দিতে পারো, কোনো ব্যাপার না, তুমি যেটাই দাও হবে। এবার আসো, তাহলে এই মৌলগুলো যে আমি 4টা ব্লক বললাম, 4টা ব্লকে কারা কোথায় আছে দেখো। এটা হচ্ছে তাহলে আমাদের এস ব্লক মৌলগুলো আছে পর্যায় সারণীর সর্বপ্রথম বামে। তাহলে আমার এস কোথায়? এস হচ্ছে এখানে। আর কোথায় আছে এস? 18 গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে এস। তাহলে এস ব্লক মৌল আমার গ্রুপ 1, 2 এবং 18 গ্রুপের প্রথমটা, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে তার স্থান সর্বডানে হয়েছে। পি ব্লক মৌলগুলো আমার এই অঞ্চলটা পি ব্লক মৌল, এটা হচ্ছে আমার পি ব্লক মৌল, এই অঞ্চলটা হচ্ছে আমার ডি ব্লক মৌল এবং এই অঞ্চলটা হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলে আমার ব্লক এস, পি, ডি, এফ মৌলের সংখ্যা কত? এখানে প্রথম গ্রুপে 7টি পর্যায় আছে, তাহলে 7 আর এখানে আছে 6, 7 6 13, এখানে আছে একটি, 14টি। এস ব্লক মৌলে আমার মৌলের সংখ্যা হচ্ছে 14টি। পি ব্লক মৌলে দেখো গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 13 থেকে 18, তাহলে 13, 14, 15, 16, 17, 18, 6টা গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে মৌল কয়টা? 6টা, কারণ এখানে দ্বিতীয় পর্যায় থেকে যাত্রা শুরু হয়েছে। তাহলে প্রত্যেক গ্রুপে মৌল হচ্ছে আমার 6টা। একটা গ্রুপে 7টা ছিল, সেটা এস ব্লকে চলে গেছে, তাহলে 6 6 কত? 36টা। তাহলে এখানে মৌল কয়টা আমার? 36টা। ডি ব্লক মৌল দেখো 3 থেকে 12, 3 থেকে 12 কয়টা গ্রুপ আমার? 10টা গ্রুপ। 3 থেকে 12 কয়টা গ্রুপ? 10টা। 10টা গ্রুপের মধ্যে চতুর্থ পর্যায় থেকে এদের যাত্রা শুরু, তাহলে 4 10 কয়টা? 40টা। 4 10 কয়টা? 40টা। তার মধ্যে কিন্তু ল্যান্থানাইট অ্যাক্টিনাইট অন্তর্ভুক্ত, ল্যান্থানাইট অ্যাক্টিনাইট অন্তর্ভুক্ত 40টার মধ্যে। এবং এর বাইরে থোরিয়াম মৌলটি এফ ব্লকে জায়গা দেওয়া হলেও মূলত সে ডি ব্লক মৌল, তার সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায়। তাহলে এখানে আছে 40, এখানে আছে 1, তাহলে থোরিয়ামটাকে ডি ব্লক মৌল, ল্যান্থানাইট অ্যাক্টিনাইটকে ডি ব্লক মৌল। তাহলে কতটা হলো? ডি ব্লকে আমার অন্তর্ভুক্ত মৌল হলো 40 আর 1 41টা। এফ ব্লকের মৌল হচ্ছে এখানে, তাহলে দেখো ল্যান্থানাইট সারিতে আমার মৌল ছিল কয়টা? 15টা, সেখানে ল্যান্থানাইট চলে গেছে, থাকলো কয়টা? 14টা। অ্যাক্টিনাইট সারিতে আমার মৌল ছিল 15টা, সেখানে অ্যাক্টিনাইট এবং থোরিয়াম দুটা ডি ব্লকে চলে গেল, থাকলো কয়টা? 13টা। 14 আর 13 কয়টা? 17টা। তুমি যোগ করো, দেখো 118 হয়ে যাবে। তুমি যদি যোগ করো 118 হয়ে যাবে। তাহলে আমরা এখন আবার এটা মনে রাখবো, এস ব্লক মৌল 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 41টি, এফ ব্লক 17টি। তাহলে 14 36 41 17, 14 36 41 17। এবার এস ব্লক মৌলগুলোর যদি বহিষ্ঠ স্তরের ইলেকট্রনীয় কাঠামো দেখো তুমি, তার বহিষ্ঠ স্তরের ইলেকট্রনীয় কাঠামো হবে NS 1 থেকে 2, অর্থাৎ তার বহিষ্ঠ শক্তি স্তরে এস এর উপরে একটি ইলেকট্রন অথবা দুটি ইলেকট্রন থাকবে। যদি তুমি পি ব্লকের দেখো, তাহলে তার কাঠামো হবে NS2 NP 1 থেকে 6, NP 1 থেকে 6। যদি ডি ব্লকের কাঠামো দেখো, তাহলে হবে NS2 N-1 D N-1 D 1 থেকে 10। তাহলে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের কাঠামো হবে NS 1 থেকে 2টি, NS এ একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে, বাকিটা ডি অরবিটালে যাবে। এবং ডি অরবিটাল যাবে, NS এর আগে ইলেকট্রন যাবে, তোমরা জানো আউটবাউ নীতি, আউটবাউ নীতি এখনো তোমাদের পড়ানো হয় নাই, পড়ানো হবে, তখন এটা ভালো বুঝবে। NS সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন যাওয়ার পরে তার আগের ঠিক শক্তি স্তর ডি অরবিটালে পরবর্তী ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে ডি 1 থেকে 10। আর যদি তুমি এফ ব্লক মৌলের কাঠামো দেখো,
তাহলে এফ ব্লক মৌলের কাঠামোটা হবে NH2 N-1 D012 এবং N-2F এর উপর হবে 1 থেকে 14। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এফ ব্লক মৌলের ক্ষেত্রে এস এ ইলেকট্রন যাবে, যে এস ইলেকট্রন যাবে সর্বশেষ শক্তি স্তরের এস, ঠিক তার আগের শক্তি স্তরের ডিতে তারপরে ইলেকট্রন যাবে এবং ঠিক তার আগের শক্তি স্তরের এফ এ পরবর্তী ইলেকট্রনগুলো যাবে এবং সর্বশেষ ইলেকট্রন এখানে যাবে, সর্বশেষ ইলেকট্রন এখানে যাবে। এ কারণে তাকে আমরা এফ ব্লক মৌল বলছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার ডি ব্লক মৌলে, এই যে এফ ব্লক মৌলে ডি অরবিটালকে ফাঁকা রেখে ইলেকট্রন কেন এফে যাচ্ছে? এটা আমরা সংশ্লিষ্ট ব্লকগুলো যখন একটা একটা ধরে ধরে তার বৈশিষ্ট্য পড়ব তখন আলোচনা করব। তাহলে তুমি শুধু এখন এইটুকুই জেনে রাখো, এস ব্লকের বহিঃস্থ স্তর কাঠামো হবে NS1 থেকে 2, পি ব্লক হবে NH2 NP 1 থেকে 6, ডি ব্লক হবে N-1 D 1 থেকে 10 NS 1 থেকে 2, আর এফ ব্লক হবে NH2 N-1 D 012 N-2F 1 থেকে 40। এ হচ্ছে SPDF। তাহলে টোটাল SPDF এর আমার মৌলগুলো কি? 14, 36, 41, 17। বহিঃস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো কেমন? এরকম বহিঃস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো হলো। তাহলে আসো এস ব্লক মৌল আমি পরিচয় পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপরে এই এস ব্লক মৌলগুলোকে আমরা কি বলবো? এস ব্লক মৌলগুলোকে আমরা কি নামে ডাকবো? এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল, এই দুটি ব্লককে আমরা বলবো আদর্শ মৌল, আদর্শ মৌল অথবা প্রতিনিধি মৌল অথবা প্রতিরূপী মৌল। তাহলে কি মৌল? আদর্শ মৌল, প্রতিনিধি মৌল, প্রতিরূপী মৌল। ডি ব্লকের এই মৌলগুলোকে আমরা বলবো অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। এবং এফ ব্লককে বলবো আন্ত অবস্থান্তর মৌল। কেমন? আন্ত অবস্থান্তর। তাহলে আমরা কি চারটা ব্লককে কি বললাম? এস এবং পি ব্লককে বললাম আদর্শ মৌল, প্রতিনিধি মৌল, প্রতিরূপী মৌল। ডি ব্লককে বললাম অবস্থান্তর, এফ ব্লককে বললাম আন্ত অবস্থান্তর। তাহলে ডি ব্লকের মৌল কয়টা? কিন্তু 41টা। তাহলে এই থোরিয়াম, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এরা কিন্তু অবস্থান্তর মৌলের মধ্যে পড়বে। ডি ব্লক অবস্থান্তর মৌল। তাহলে এফ ব্লকে আন্ত অবস্থান্তর কয়টা মৌলকে মূলত ধরবো আমরা? 27টা মৌলকে ধরবো, 27টা। এ হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা কেন আদর্শ, কেন প্রতিনিধি, কেন প্রতিরূপী, কেন অবস্থান্তর, কেন আন্ত অবস্থান্তর, ওই প্রত্যেকটা সংশ্লিষ্ট গ্রুপ এবং তার সাথে সাথে প্রত্যেকটা সংশ্লিষ্ট ব্লক যখন আলোচনা করব তখন মূলত এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তখন আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। এর পরের টপিকে আসো, আমরা আজকে পর্যায় সারণীর সবকিছু দেখব। পর্যায় সারণী দেখার পরে সময় হলে আমরা বন্ধনে চলে যাব। তাহলে এই চারটা ব্লকের পরবর্তীতে আমরা যদি গ্রুপগুলোকে চিনতে চাই, গ্রুপগুলোকে কখনো কখনো বিশেষ নামে নামে ডাকা হয়। দেখো এটা নিচে ছিল, এটা ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 3, 1, 2, 3, এটা গ্রুপ 12, 12-র পাশের গ্রুপটা হচ্ছে 11, এটা হচ্ছে 17, পাশেরটা হচ্ছে 18, তার পাশেরটা 16, তার পাশেরটা 15। আর দরকার নেই। এখন এদেরকে কি বলবো? আমরা গ্রুপ 1-এর মৌলগুলোকে বলবো ক্ষার ধাতু। কি বলবো? ক্ষার ধাতু। গ্রুপ 2-কে বলবো কি? মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। গ্রুপ 3-কে বলবো মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। গ্রুপ 15-কে বলবো নিকটোজেন, নিকটোজেন। 16-কে বলবো চ্যালকোজেন, চ্যালকোজেন। 17-কে বলবো হ্যালোজেন। 18-কে বলবো নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, বিরল গ্যাস, অভিজাত গ্যাস। নোবেল, নিষ্ক্রিয়, বিরল, অভিজাত, যা বলো তুমি, এটা বলবো 18-কে। এবং ল্যান্থানাইড সারির মৌলগুলোকে বলবো আমরা বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল। এখন নামগুলো কিভাবে আসছে আমরা প্রত্যেকটা গ্রুপ কেমিস্ট্রি পড়ার সময় প্রত্যেকটা বলবো। তাহলে ক্ষার ধাতু তুমি এখন শুধু পিরিয়ডিক টেবিলকে চিনবে, পিরিয়ডিক টেবিলের কোথায় কাকে কি বলা হবে এটুক জানবে, কেন বলা হচ্ছে এটা আমরা গ্রুপ কেমিস্ট্রিতে পড়বো। তাহলে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল গ্যাস, বিরল গ্যাস, অভিজাত গ্যাস, বিরল মৃত্তিকা মৌল। তাহলে তোমার এখানে ব্লকটা কি ছিল? এস। এটা কি ছিল? ডি। এটা কি ছিল? এফ। এখানে কে ছিল? পি, তাই তো? এর উপরে ছিল এস।
এইখান থেকে যদি তোমার যাত্রা শুরু হয়, দেখো এফ ব্লক তাহলে কিন্তু এখানে মূলত এফ ব্লকটা কিন্তু মূলত এখানের মৌল গ্রুপ 3। তাহলে এই 1 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে তারা সবাই ধাতু বাবা। 1 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে সবাই ধাতু এক্সেপ্ট হাইড্রোজেন। একে নিয়ে অনেক যন্ত্রণা আছে, একে নিয়ে অনেক সমালোচনা আছে, এর অবস্থান নিয়ে কোনো কিছু ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে হাইড্রোজেন বাদে এ পর্যন্ত যারা আছে সবাই ধাতু, এ পর্যন্ত যারা আছে সবাই ধাতু। তাহলে এখানে সব ধাতু, এখানে সব ধাতু, কারণ এফ এখানে অবস্থিত ধাতু। আর এই পি এর মধ্যে ভেজাল আছে, এই পি এর মধ্যে ভেজালে এখানে কেউ ধাতু, কেউ অপধাতু, কেউ অধাতু। তাহলে পিরিয়ডিক টেবিলে তোমাকে যদি অধাতু খুঁজতে বলা হয়, তুমি শুরুতেই কোথায় চলে যাবে? তুমি শুরুতেই পিরিয়ডিক টেবিলে ডানে চলে যাবে। যদি অপধাতু বলতে হয় তাহলে পি ব্লক ডানে চলে যাবে। যদি ধাতু খুঁজতে হয়, বেশি ধাতু, তাহলে এর আগে খুঁজতে হবে আমাকে। তাহলে আমার এস ডি এফ এরা সবাই ধাতু এক্সেপ্ট হাইড্রোজেন। আর পি এর মধ্যে ধাতু, অপধাতু, অধাতু সব আছে। পি এর মধ্যে আমার ধাতু, অপধাতু, অধাতু সব আছে। তাহলে দেখো এই ধাতু, অপধাতু, অধাতু, পি। তাহলে আমরা গ্রুপ 1 কে বললাম ক্ষার ধাতু, 2 কে মৃৎক্ষার ধাতু, বিরল মৃত্তিকা মৌল, মুদ্রা ধাতু, নিক্টোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল গ্যাস, বিরল গ্যাস, অভিজাত গ্যাস। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি মূল পিরিয়ডিক টেবিলে চলে যাব। মূল পিরিয়ডিক টেবিলে আমি এবার মৌলগুলো কারা তাদেরকে খুঁজে বের করব। দেখো আবার যদি আমি একটি পিরিয়ডিক টেবিল আঁকি, তাহলে এটা গ্রুপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, গ্রুপ 13, 14, 15, 16, 17, গ্রুপ 18। এই তো তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হচ্ছে আমার মূল পিরিয়ডিক টেবিল। এবার এই মূল পিরিয়ডিক টেবিলের নিচে কিছু লোক আছে, তারা জায়গা পায় নাই মূল টেবিলে, তারা সাইডে চলে গেছে, আসলো। এবার আমার পর্যায় কোথায়? পর্যায় এখানে আমার এই 1 নং পর্যায়, 2 নং পর্যায়, 3 নং পর্যায়, 4 নং পর্যায়, 5 নং, 6 নং, 7 নং। পর্যায়ের মৌল কোথায়? পর্যায়ের মৌল হচ্ছে 2, এখানে 2, এখানে 8, এখানে 8, এখানে 18, এখানে 18, এখানে 32, এখানে 32। এবার আমি যদি মৌলগুলো একটু লিখি আগে, দেখো বাচ্চারা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরপর আমি চলে যাব ওই পাশে 13। দেখো বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, নিহোনিয়াম। 14তে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, ফ্লোরোভিয়াম। গ্রুপ 15 থেকে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। 16তে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম। 17তে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসাইন। এবং গ্রুপ 18তে তোমরা জানো হিলিয়াম,
নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এই আমার মৌলগুলো, এখন এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি তার পারমাণবিক সংখ্যা তুমি জানো কত? হাইড্রোজেন 1, হিলিয়াম কত? হিলিয়াম 2, এরপরে কত? লিথিয়াম 3, তারপরে বেরিলিয়াম 4, তারপরে 6, 7, 8, 9, 6, 7, 3, 4, 5 বাদ পড়ে গেছে, 5, 6, 7, 8, 9, 10। এ হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার তুমি করো কি? এবার এই প্রথম যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আছে এদের সাথে তুমি যোগ করো। 3 এর সাথে 8 যোগ করো, তাহলে সোডিয়াম 11, 11 সাথে 8 যোগ করো 19, 19 এর সাথে 18 যোগ করো 37, 37 এর সাথে 18 যোগ করো 47, আর 8 55, 55 এর সাথে 32 যোগ করো 87। তাহলে আমি কি করলাম? আমি এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা, এটার সাথে এই সংখ্যা, এটার সাথে এই সংখ্যা, এটার সাথে এই সংখ্যা, এটার সাথে এই সংখ্যা। তাহলে আমি কি পরের পারমাণবিক সংখ্যাগুলোকে মনে রাখবো, মুখস্থ করব? না, কোনো দরকার নেই। আমি কি করব? শুধু প্রথম দ্বিতীয় সারির মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তুমি জানো, এটা তুমি শুধু 9, 10 না, তারও আগের ক্লাস থেকেই পড়ে আসছো। এগুলো লেখার পরে যে কোনো গ্রুপের প্রথম মৌল, প্রথম মানে এই প্রথম পর্যায়ে না, দ্বিতীয় পর্যায়ের মৌলর নামটা যখন লিখবে, পারমাণবিক সংখ্যাটা লিখবে, তার সাথে তুমি এই সংখ্যাগুলো, ওই যে সংখ্যাগুলো যেগুলো আমি বোর্ডের উপরে লিখে রাখছিলাম, ওগুলো যোগ করে করে তুমি তার পারমাণবিক সংখ্যায় চলে যাবে, যোগ করে করে পারমাণবিক সংখ্যায় চলে যাবে। তাহলে বেরিলিয়ামের 4 এর সাথে 8 যোগ করব 12, 12 এর সাথে 8 যোগ করব 20, 20 এর সাথে 18 যোগ করব 38, 38 এর সাথে 18 যোগ করব 56, 56 এর সাথে 32 যোগ করব 88। হয়ে গেল। তাহলে আমি এই এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে কি করছি? এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমি প্রথমটা থেকে এটায় যাওয়ার জন্য 8 যোগ করছি, সেটা থেকে এটায় আসার জন্য আবার 8 যোগ করছি, এখান থেকে এটায় যাওয়ার জন্য 18 যোগ করছি, এখান থেকে এখানে আসার জন্য 18 যোগ করছি, এখান থেকে এখানে আসার জন্য 32 যোগ করছি। তাহলে মানগুলো মনে রাখো, মানগুলো কি? এইটুকের জন্য 8, 8, 18, 18, 32, প্রথম 2 বাদ, শেষের 32 বাদ। তাহলে এস ব্লকের জন্য এটা বাদ, এটা বাদ, বাকিগুলো যোগ করে করে আমি তার পারমাণবিক সংখ্যায় চলে যাব। ঠিক একইভাবে 13 থেকে 18 গ্রুপে এবার আমি কি করব? দেখো, প্রথম পর্যায়ের ক্ষেত্রে 2টি মৌল, তাহলে প্রথম পর্যায়ে এখানে শেষ হয়ে গেল, তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি জাস্ট এই মানগুলো এক ধাপ উপরে উঠিয়ে দেব আমার হিসেবের সুবিধার জন্য। এখান থেকে এখানে এটা যাবে এখানে, তাহলে 2 আমার হিসেবের বাইরে চলে যাবে। আবার বলি, আমি এই মানগুলো আমি এক ধাপ উপরে তুলে দিব, এক ধাপ উপরে তুলে দিব। তাহলে 2 আমার বাদ যাবে, 2 বাদ গেলে আমার কত থাকবে? উপরে হবে 8, 8, 18, 18, 32, 32। এবার তুমি যোগ করো, 2 এর সাথে 8 যোগ করো 10, 10 এর সাথে 18 যোগ 8 যোগ করো 18, 18 এর সাথে 18 যোগ করো 36, 36 এর সাথে 18 যোগ করো কত হবে? 46, আর 8 কত? 54, 54 এর সাথে তুমি 32 যোগ করো, 54 যোগ 32, তাহলে হবে 86, 5, 80, 86, 86 সাথে 32 যোগ করো 118 হয়ে যাবে, 118 হয়ে যাবে। তাহলে একইভাবে তুমি করো, 9 এর সাথে 8 যোগ করো 17, 17 এর সাথে 18 যোগ করো 35, 35 এর সাথে 18 যোগ করো 53, 53 এর সাথে 32 যোগ করো 85, 85 এর সাথে 32 যোগ করো 117। তাহলে 8 এর সাথে 8 যোগ করো 16, 16 এর সাথে 18 যোগ করো 34, 34 এর সাথে 18 যোগ করো তোমার হবে 52, 52 এর সাথে 32 যোগ করো 84, 84 এর সাথে 32 যোগ করো, তুমি পেয়ে যাবে 116। তাহলে আমি কি করলাম? আমি শুধু প্রত্যেকটা গ্রুপের মৌলগুলোকে শুধু প্রথমটার সাথে এই নাম্বারগুলো যোগ করে করে তাকে বের করে নিয়ে আসলাম, এই নাম্বারগুলো যোগ করে করে বের করে নিয়ে আসলাম। তাহলে তুমি যদি এভাবে বের করো সবগুলো, তাহলে এটা 15, এটা হবে 33, এটা হবে 51, এটা হবে 83, এটা হবে 115, তাহলে এটা হবে 14, এটা হবে 32, এটা হবে 50, এটা হবে 82, তার পাশেরটা হবে 114। তাহলে তুমি এটার যদি করো 13, এটা হবে 31, এটা হবে 49, এটা হবে 81, আর এটা হবে 113। হয়ে গেল আমার পি ব্লক এবং এস ব্লক মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সব হয়ে গেল। এখন এই মৌলগুলো পারমাণবিক সংখ্যা তাহলে আমার মুখস্থ করার দরকার নেই। আমি কি করব? শুধু প্রথমটার সাথে যোগ করে করে যাব। তাহলে এখানে আমি কি কাজ করছি? এখানে আমি এটা থেকে এটায় যেতে 8 যোগ করছি, এখান থেকে আমি এখানে যেতে 18 যোগ করছি, এখান থেকে এখানে যেতে 18 যোগ করছি, এখান থেকে এখানে যেতে 32 যোগ করছি, এখান থেকে এখানে যেতে 32 যোগ করছি।
তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে নাম্বারিংটা কত কত হবে? এস ব্লকে 8 8 18 18 32, ওখানে একটা 8 কমে যাবে, একটা 8 কমে যাবে, তাহলে হবে 8 18 18 32 32, 8 18 18 32 32। কোন জায়গা থেকে কাউন্টিং শুরু হবে? দ্বিতীয় পর্যায় থেকে কাউন্টিং শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের সাথে এই নাম্বারগুলো যোগ করে করে আমি নিচে চলে যাব। তোমাকে এস এবং পি প্রত্যেকটা গ্রুপের মৌলের নাম কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এস এবং পি এর প্রত্যেকটা গ্রুপের মৌলের নাম তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখন এর মুখস্থ করার জন্য বিভিন্ন ছন্দ আছে, তুমি চাইলে ছন্দ দিয়ে শিখতে পারো। যদি না তুমি প্রয়োজন মনে করো ছন্দর দরকার নাই, করবা না, তুমি যেভাবে পারো এদেরকে তোমার আয়ত্তে নিতে হবে। আর কাকে আয়ত্তে নিতে হবে? আর অবশ্যই এই যে তোমার 4 নং পর্যায়ের সকল মৌলগুলোকে আয়ত্তে নিতে হবে। তাহলে এখানে আমি যদি লিখি ক্যালসিয়াম, তারপরে এর 4 নং পর্যায়ের মৌলগুলো যদি আমি লিখি স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এরপর পাবে কি তুমি কোবাল্ট, তারপরে পাবে নিকেল, তারপরে কপার, তারপরে জিঙ্ক। তাহলে এই যে 19 20, তাহলে এটা হবে কত? 21, এটা 22, এটা 23, 24 25 26 27 28 29 30। তাহলে স্যার এর পরের মৌলগুলো, এর পরের মধ্যে যেগুলো ওয়েল নন, যেগুলো আমরা সবসময় জানি বা যার নাম চলে আসে, তাদেরগুলো তোমাকে মনে রাখলেই চলবে। তবে তুমি যদি পারো সব মনে রাখো, তোমার ইচ্ছা। তবে এর নিচে যেগুলো কয়েকটা মৌল আমি বলবো, তাদেরটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এখন পর্যন্ত যা লেখা হয়েছে সবগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন স্যার এই 30-এর এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত হবে? বাবা 30-এর সাথে 18 যোগ করো, কত হয়ে যাবে? 30-এর সাথে 18 যোগ, তাহলে 48। 48-এর সাথে 32 যোগ করো, তাহলে 80। 80-এর সাথে 32 যোগ করো, কত? 112। 112। তাহলে আমি কি করলাম? ডি ব্লকের ক্ষেত্রে, ডি ব্লকের ক্ষেত্রে আমি প্রথমে 18 যোগ করলাম, তারপরে 32 যোগ করলাম, তারপরে 32। তাহলে এস ব্লক মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে 8 8 18 18 32, পি ব্লকে 8 একবার 32 দুইবার, এইটুক পার্থক্য। ডি ব্লকে 8-এর কোনো জায়গাই নেই, শুধু 18 একবার 32 দুইবার। তাহলে ওইভাবে যদি তুমি করে যাও, তাহলে 29-এর সাথে 18 যোগ করো, তাহলে পাবে 47। 47-এর সাথে 32 যোগ করো, পাবে 79। 79-এর সাথে 32 যোগ করো, পাবে 111। তাহলে এবার তুমি 28-এর সাথে 18 যোগ করো, 46। 46-এর সাথে 32 যোগ করো, তাহলে 78। 78-এর সাথে 32 যোগ করো, 110। তাহলে তুমি 27-এর সাথে 28 যোগ করো, 45। 45-এর সাথে 32 যোগ করো, 77। 77-এর সাথে 32 যোগ করো, পাবে 109। তাহলে 26-এর সাথে 18 যোগ করো, পাবে 44। 44-এর সাথে 32 যোগ করো, তুমি পাবে কত? 76। 76-এর সাথে 32 যোগ করো, পাবে 108। 25-এর সাথে তুমি 18 যোগ করো, পাবে 43। 43-এর সাথে 32 যোগ করো, 75। 75-এর সাথে 32 যোগ করো, 107। 24-এর সাথে তুমি 18 যোগ করো, 42। 42-এর সাথে 32 যোগ করো, 74। 74-এর সাথে 32 যোগ করো, 106। 23-এর সাথে 18 যোগ করো, 41। 41-এর সাথে 32 যোগ করো, 73। 73-এর সাথে 32 যোগ করো, 105। তুমি 22-এর সাথে 18 যোগ করো, 40। 40-এর সাথে 32 যোগ করো, 72। 72-এর সাথে 32 যোগ করো, কত পাবে বাবা? 104। এবার তুমি 21-এর সাথে 18 যোগ করো, তাহলে 21-এর সাথে 18 যোগ করলে হবে 39। 39। এবার 39-এর সাথে 32 যোগ করো, হবে 71। হবে 71। 71-এর সাথে 32 যোগ করো, হবে 103। 103। আবার দেখো তুমি এই 71 এখানে কত যোগ করছো? এখান থেকে এখানে আসতে 18 যোগ করছো, তাহলে 39-এর সাথে তুমি 18 যোগ করো তো। 39-এর সাথে 18, 49 আর 8 কত? 57। তাহলে 57। আবার 57-এর সাথে তুমি এই 32 যোগ করো, 7 আর 2 9, 5 আর 3 8, 89। এই যে ল্যান্থানাইট সারি, অ্যাক্টিনাইট সারি। মজার ব্যাপার হচ্ছে ল্যান্থানাইট সারির যে 15টি মৌল, এই 15টি মৌলকে কিন্তু 1907 সালের আগ পর্যন্ত একটা মৌল হিসেবেই জানা হতো। 1907 সালের আগ পর্যন্ত এদেরকে একটি মৌল হিসেবেই জানা হতো। তাহলে এখানে 57 থেকে 71 আছে, এখানে কত আছে? 89 থেকে 103 আছে। তাহলে আমি কি করব? এস ব্লক পি ব্লকের মৌলগুলোর গ্রুপ ভিত্তিক নামগুলো ছন্দ দিয়ে পারি, যেভাবে পারি সেভাবে আমি মুখস্থ করব। বাকি পারমাণবিক সংখ্যাগুলোকে আমি এভাবে বের করব। তাহলে 8 8 18 18 32, পি ব্লকে 8 একবার 32 দুইবার, ডি ব্লকে প্রথম পর্যায়, ডি ব্লকের প্রথম পর্যায় মানে চতুর্থ পর্যায় জেন্টলম্যান, ডি ব্লকের প্রথম পর্যায় মানে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় মৌলের সাথে 18 যোগ, পঞ্চম, পঞ্চমের সাথে 32 যোগ ষষ্ঠ, ষষ্ঠের সাথে 32 যোগ
সপ্তম পর্যায়ে চলে আসবে। এবার স্যার এখানে এই মৌলগুলো আমাকে মনে রাখতে হবে কি না, তোমার ইচ্ছা। যদি তুমি মনে রাখতে পারো ভালো, যদি মনে রাখতে পারো ভালো, যদি একান্ত না পারো তাহলে অন্ততপক্ষে এটা মনে রাখো, ল্যান্থানাইড এখানে অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড কত? ল্যান্থানাইড হচ্ছে তোমার 57, অ্যাক্টিনাইড 89। এটা মনে রাখো। তাহলে এটা 90, এটা 91, এটা 92। 92 নামটা মনে রাখো, ইউরেনিয়াম, যেটা নিয়ে পৃথিবী এত মাতামাতি। যার আছে সে অনেক ক্ষমতাবান, যার নাই সে কিছু না। যারা আছে সে ক্ষমতাবান, যার নাই কিছু না। আর শেষের মৌলটা মনে রাখো, ল্যান্থানাইড শাড়ির শেষের মৌলটা হচ্ছে লুটেশিয়াম, আর এর হচ্ছে লরেনশিয়াম। লুটেশিয়াম, লরেনশিয়াম, এটা কত? এটা 71, এটা হচ্ছে 103। গেল। 42কে তোমাকে ভুললে চলবে না, 42 হচ্ছে মলিবডেনাম, ভুললে চলবে না। 74কে ভুললে চলবে না, টাংস্টেন। এরপরে তুমি যদি কপার, এই মুদ্রা ধাতু, সিলভারকে ভুললে চলবে না, 47। এই যে গোল্ড, তুমি অর্নামেন্টস বানাবে কি দিয়ে যদি গোল্ডকে না চিনো? তাহলে 49। এটা জিঙ্কের সাথে এটা যেটা, এটা ভুললে চলবে না, ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের সাথে যেটা 80 সেটা মার্কারি, খুবই বিষাক্ত ধাতু। এগুলো তোমাকে চিনতে হবে। আর কাকে চিনবো স্যার? আর চিনবো গোল্ডের পাশে আর এক মহাগোল্ড আছে যেটা প্লাটিনাম। গোল্ডের পাশে আর এক মহাগোল্ড আছে, প্লাটিনাম। তাহলে যদি কোনো স্টুডেন্ট অন্ততপক্ষে এইটুকু জানে, এই পর্যায়টা এবং আমার এই নীল কালির রেখাগুলো যথেষ্ট। এইটুক পর্যন্ত যদি তুমি জানো পিরিয়ডিক টেবিলে পারমাণবিক সংখ্যা এবং মৌলগুলো, যথেষ্ট। এবার যদি তোমার পক্ষে বাবা সম্ভব হয় তুমি সবগুলোকে আয়ত্তে নাও, সবগুলোকে আয়ত্তে নাও। যদি সম্ভব না হয় এগুলো তোমার অবশ্যই লাগবে, এগুলো তোমার অবশ্যই লাগবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোট পিরিয়ডিক টেবিল, এ হচ্ছে গ্রুপগুলো, এ হচ্ছে মৌলগুলো। এবার তুমি যদি প্রথম গ্রুপের দিকে তাকাও, প্রথম গ্রুপের হাইড্রোজেনের ইলেকট্রনীয় কাঠামো কত? 1, লিথিয়াম 2, 1, সোডিয়াম 281, পটাশিয়াম 2881। আমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করিনি, এটা তোমরা বাচ্চাকালে পড়ছো। এই ইলেকট্রন বিন্যাস বাচ্চাকালে পড়ে আসছো, কি যেভাবে 2, 8, 8, 8 এভাবে দিয়ে এই ক্লাস 8-এ পড়ার কথা। তাহলে দেখো তো তাদের যোজ্যতা স্তরের নাম্বার অফ ইলেকট্রন সেম কিনা, তাদের যোজ্যতা স্তরের নাম্বার অফ ইলেকট্রন সেম কিনা? হ্যাঁ সেম। তাহলে তাদের ভ্যালেন্সি সেম। যোজ্যতা স্তরের নাম্বার অফ ইলেকট্রন, যোজ্যতা স্তর হবে সর্ববস্তু শক্তি স্তর, সর্ববস্তু শক্তি স্তরের নাম্বার অফ ইলেকট্রন সেই হলে ওই পরমাণুগুলোর যোজ্যতাও সেম হবে। যে পরমাণুর যোজ্যতা সেম তারা একই কেমিক্যাল প্রপার্টিজ বহন করবে। তাহলে গ্রুপ 1-এর মৌলগুলো একই কেমিক্যাল প্রপার্টিজ বহন করবে, তারা একই ধর্ম প্রদর্শন করবে। এটাকে তুমি খেলোয়াড়ের জার্সির সাথে তুলনা করতে পারো। এটা বার্সেলোনার জার্সি, রিয়াল মাদ্রিদের জার্সি। রিয়াল মাদ্রিদের জার্সি পরে যারা খেলবে তারা অবশ্যই বিপক্ষ দলের, সবার উদ্দেশ্য কিন্তু এক, সবার ধর্মও এক। বিপক্ষ দলকে তারা কি করবে? গোল দিবে। তাহলে এটা তাদের জার্সি। তাহলে গ্রুপ 1-গুলোর সর্বশেষ শক্তি স্তরে কি হবে? একটা করে মৌল থাকবে। গ্রুপ 1-গুলোর সর্বশেষ শক্তি স্তরে একটা করে মৌল থাকবে। এভাবে প্রত্যেকটা গ্রুপকে যদি তুমি ধরো তাহলে দেখবা তাদের যোজ্যতা স্তরে ভ্যালেন্সিয়ালে ইলেকট্রন সংখ্যা সমান এবং এ কারণে তাদের ভ্যালেন্সিও সমান। এবার আসো আমি একটা সিঁড়ি তৈরি করব। এখানে এই যে সিঁড়িটা আমার, এখান থেকে আমি শুরু করলাম, এখানে 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 এই 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 হচ্ছে আমার সিঁড়ি। সিঁড়িটার প্রত্যেকটা একটা ধাপ আছে, প্রত্যেকটা একটা ধাপ, শুধু নিচেরটায় 2টা ধাপ। তাহলে সিঁড়িটাকে যদি তোমাকে আমি এঁকে দেই, তাহলে সিঁড়িটা আমি এখান থেকে যাত্রা শুরু করছি। এই যে বাবা সিঁড়ি, নীল কালির যে সিঁড়ি, এই সিঁড়ি। তাহলে কি বলছিলাম পি বলকের আগ পর্যন্ত এসপিডিএফে হাইড্রোজেন বাদে সবাই ধাতু, আর পি এর মধ্যে যত ভেজাল আছে সব ওখানে ঢুকছে। তাহলে ওখানে কারা ছিল? ধাতু, অধাতু, অপধাতু ছিল। তাহলে কারা? এই দাগের সিঁড়ির এপাশে দ্বারা তারা ধাতু, সিঁড়ির এপাশে দ্বারা তারা ধাতু, ওপাশে দ্বারা তারা অধাতু। তাহলে এই সিঁড়ি দিয়ে আমরা কি করছি? এই সিঁড়ির এপাশ থেকে এপাশে আমরা ধাতু অধাতুকে পার্থক্য করছি। এপাশ ধাতু আর ওপাশ কি? অধাতু। তাহলে স্যার অপধাতু কারা? অপধাতু কারা স্যার? তাহলে অপধাতু হচ্ছে এর মধ্যে এমন মৌল যারা ধাতু এবং অধাতুর মাঝামাঝি চরিত্র বহন করে, যারা ধাতু এবং অধাতুর মাঝামাঝি চরিত্র বহন করে। তাহলে সেই অধাতুগুলো কারা? অধাতুগুলো হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম।
এই 6টি। তাহলে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। তবে কেউ কেউ পোলোনিয়াম এবং অ্যাস্টাটিনকেও অপধাতুর মধ্যে ধরে, তোমার ইচ্ছা, সেটা ধরলে এটা বিতর্ক আছে। কেমিস্ট্রির ম্যাক্সিমাম টপিক নিয়ে বিতর্ক আছে, কারটা সঠিক কেউ বলতে পারবে না। যে বলবে সে গায়ের জোরে বলবে আমারটা সঠিক, আসলে তা না। তাহলে এখানে আমরা অপধাতু কয়টা পড়বো? 6টা। তাহলে অপধাতুগুলো মধ্যে আছে, অপধাতুগুলো মধ্যে আছে। এ পাশে কারা আছে? ধাতু আছে। ও পাশে কারা আছে? অধাতু আছে। তাহলে অপধাতুগুলো কি করতেছে? ধাতু এবং অধাতুর মধ্যে ব্রিজ তৈরি করতেছে, ধাতু এবং অধাতুর মধ্যে ব্রিজ তৈরি করতেছে। তাহলে পর্যায় সারণীতে একই পর্যায়ে ছেলেরা যখন তুমি বাম থেকে ডানে যাবে তাহলে কি পাবে? ধাতু, ধাতু, ধাতু। এই হঠাৎ করে ধাতু ধাতু পেতে পেতে গিয়ে অপধাতু পেয়ে যাবে, অপধাতুর পরে অধাতু পেয়ে যাবে। তাহলে তুমি কি বলবে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। অধাতব ধর্মগুলো বৃদ্ধি পাবে, অধাতব ধর্মগুলো বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমরা তাদেরকে পৃথক করে ফেললাম। তাহলে দ্বিতীয়, এটা যেটা বলছিলাম তাদের ভ্যালেন্স শেল সমান। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো দেখো তুমি, বেরিলিয়াম, বেরিলিয়াম 2 4, তাহলে 2 2। ম্যাগনেসিয়াম 2 8 2 12, ক্যালসিয়াম 20 2 8 8 2। তাহলে দেখো তো তাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা সমান কিনা? হ্যাঁ সমান। তাহলে তারা একই বৈশিষ্ট্য প্রদর্শন করবে, তাদের কেমিক্যাল প্রপার্টিজ সমান, তাই কিনা বলো? হ্যাঁ। তাহলে গ্রুপ 17 ক্ষেত্রে একটু স্যার টেস্ট করি তো। তাহলে 9 9 মানে 2 7, এরপরে 17 2 8 7, তারপরে 35 2 8 18 7। দেখো তো 35, তাহলে তার ভ্যালেন্স শেল ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে তারা একই যোজ্যতা প্রদর্শন করবে, হ্যাঁ। তারা একই কেমিক্যাল প্রপার্টিজ বহন করবে, করবে। তাহলে প্রত্যেকটা গ্রুপের মৌলগুলো এই কেমিক্যাল প্রপার্টিজগুলো সেম হবে এবং একই পর্যায়ে কেমিক্যাল প্রপার্টিজগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়ে যখন একটা 18 গ্রুপে গিয়ে পর্যায়টা শেষ হবে, পুনরায় ওই ধর্ম আবার এর উপর ভিত্তি করে ওই পর্যায়ের শুরুতে এসে আবির্ভূত হবে। লিথিয়াম যে ধর্ম দেখাবে, এখান থেকে যদি তুমি ডান দিকে যেতে থাকো ধর্মগুলোর পরিবর্তন হতে থাকবে, ধর্মের পরিবর্তন হতে থাকবে। কিন্তু ওই একই ধর্ম আবার আরেকজনেও দেখাবে। সে কে? সে সোডিয়াম। কখন দেখাবে? যখন ওই পর্যায়টা শেষ হয়ে যাবে, দ্বিতীয় পর্যায়টা যখন শেষ হয়ে যাবে তখন সে আবার তৃতীয় পর্যায়ে যখন শুরু করবে ওই একই ধর্ম ফিরে আসবে। এরকম কিছু কিছু ধর্ম পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয়, একই গ্রুপ এবং একই পর্যায়। ওই ধর্মগুলোকেই আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলে থাকি। কিন্তু ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে থাকি। ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পর্যায় পরিবর্তনশীল ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে থাকি। আশা করি আমার লেকচার আজকে এখানেই শেষ। আমরা এখানে পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে আবার আসবো, পরবর্তীতে অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। পিরিয়ডিক টেবিল যদি তুমি না জানো তাহলে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার বন্ডিং থেকে শুরু করে তুমি কিছু বুঝবে না। তুমি যদি বাবা ধাতুই চেনো না, অধাতুই চিনো না, তাহলে কিভাবে সমযোজী হবে, কিভাবে আয়নিক হবে, কে কোন বন্ধন করবে, তুমি কিভাবে বুঝবে? কাজেই তোমাকে প্রথম যেটা করতে হবে পিরিয়ডিক টেবিলকে ভালো মতো আয়ত্তে নিতে হবে। তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত, আবার ভবিষ্যতে দেখা হবে। আল্লাহ হাফেজ।